এটা আসলে আমি পরে দেখাতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম এটা দেখে আমি সব দেখে নেবো, উনি আপনার চিন্তা নেই। আচ্ছা এই আচ্ছা থেকেই তো আমরা খাই। আচ্ছা আচ্ছা, মানে আমার প্রবলেম আপনার কথা আমি শুনবো বাবা, আপনার সব কথা শুনবো আমি। সময় দেন আমাকে। কি বললেন কি উনি? এটা বলেন। এক্সরে লাগবে না, রিপোর্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, এক্সরে রিপোর্ট না, এক্সরে শুধু পেরেট আছে। পেরেট লাগবে, পেরেটে কিছু আছে কিছু বলছে? না, পেরেটে কোনো প্রবলেম এখানে সব নরমাল তো, এখানে কিছু খারাপ আছে না? ঠিক আছে, সব কিছু নরমাল বলছি। এইগুলো একটু বলেন, উনি কি বলেন শেষ পর্যন্ত? এই স্যারকে দেখালাম, আসলে আমি আমার বিষয়গুলো নিয়ে আমি ভাবতেছিলাম যে আসলে কোথায় গেলে কীভাবে কোনটার কি সমাধান হয়। তো আমি হোমিওপ্যাথিও আপনার দেখাইছি, সমাধান পেয়ে আমি ওখানে গেছিলাম। মানে আমি তো বর্তমানে ভুগতেছি হচ্ছে আপনার সেক্সুয়াল প্রবলেমে মারাত্মকভাবে ভুগতেছি। সেটা হচ্ছে একটু প্লাস টেনশনটার সাথে অনেক আছে, বয়স হচ্ছে 33, আপনার একটু ভেন্ডিস হলে মানে আমি খুবই অসহায় অবস্থায় আছি আর কি, একটু কেটে কেটে আপনার কাছে আসছি আর কি, বুঝছেন। বাবা মার একমাত্র ছেলে, 4 বোন। আব্বা মা বিয়ে দিতে চাচ্ছে, আব্বার বয়স হয়েছে অলমোস্ট 70 বছর বয়স হয়েছে আব্বার। লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি ছোটোবেলা থেকে আমি অনেক মানে মাস্টারবেশন করছি। অনেক করছি মানে কি, আপনার যখন ফার্স্ট আমি আসলে ঘর কোনো টাইপের ছেলে, বাইরে আমি মেলামেশা ঘোরাফেরা একেবারে পছন্দ করি না। মুখটা খুলে দেবেন বাবা, মুখটা আচ্ছা খুলে আচ্ছা, দেবেন। ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই আমাদের এখানে, আমাদের কিন্তু কোভিডের কোনো লোক আপাতত নাই বাবা। আচ্ছা আচ্ছা, বলো বলো। আপনার বাইরে বাসায় কোথায়, বাসায় কোথায় আপনার? আমার দেশের বাড়ি বলি নাকি হোস্টেলে থাকেন? আমি মেসে থাকি। মেসে থাকেন, খাওয়া দাওয়া এরকম কতদিন থাকেন এরকম? 4টা বন্ধু থাকি আমরা, 4টা ছেলে থাকি 4টা রুমে। এরকম কতদিন? এরকম আছে 18 সাল থেকে। তার মানে তো প্রায় 2-3 বছর। হ্যাঁ, Okay. 18 সালে এই যে সমস্যাগুলো শুরুটা কবে থেকে, একদম প্রথম থেকে বলেন তো? আমি আপনার ক্লাস 6 থেকে আমি একটু খুলে বলবো আপনাকে। প্রথম থেকেই বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতেছি। ভালো করে বুঝেন বাবা, আমার কথাটা বুঝেন। বলেন। আপনি করতেছেন যে কাজটা, আমিও হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছি। আপনি সিএ করতেছেন, মানুষজনের ধরেন অডিট করবেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন কার কি পাবেন আগের থেকে? না, শুনবেন, দেখতে হবে তারপর আপনার আমার মেডিকেলে আমিও যা পড়ছি, আপনি সব কথা বললে আমি সেটাকে একটা চেষ্টা করতে পারি বাবা। আমার একটা ওষুধে সারবে এরকম কথা শুনে আসছেন না? এটা কোথাও লেখা আছে কিছু? আপনি আমার কাছে একটা হেল্প চাবেন, আমি যদি করতে পারি ভালো, না করতে পারি বাবা আমার কিছু করার নেই। আমি আপনাদের চেষ্টা করতে পারি, রোগ সারার মালিক আমরা কেউই না। আপনি যে কোনো সব ফাঁদ বাঁচা দিতে পারবেন না। এই ভালো করে বলেন কি সমস্যা, বুঝান কি। আমি সেই প্রথম থেকে কয় ভাই বোন আপনারা? 4 বোন 1 ভাই। 4 বোন। আমি আরো প্রথমে তে শুনি। হ্যাঁ, 4 বোন 1 ভাই। আপনি কোন নম্বর? আপনি কোন নম্বর? আমি সেকেন্ড, বাবা ভাই বোনের মধ্যে সেকেন্ড। তা এর পরে জন্মের পর থেকে প্রথম ডাক্তারের কাছে কবে গেছে? অনেক সময় আছে আপনি যখন বুঝতে শেখেননি, ও আচ্ছা আচ্ছা, আপনি একবার শুরুটা সেটা ভালো গুড কোশ্চেন। আমার ছোটবেলা থেকে আমার শোক না, আমার আব্বা সেটাই বলতেছি, আমার ছোটবেলা থেকে শুকনার জন্য আব্বা মা অনেক ডাক্তার দেখাইছে। আমার মেইন প্রবলেম ছিল কি, আমি এই যে অল্প ঠান্ডাতে, সামান্য ঠান্ডায় এরকম গলা কাটতাম শুধু। এটা প্রবলেমটা বলতে আমি ডাক্তার ছিলেন। ওই সময় অ্যালোপ্যাথি ওষুধ? হ্যাঁ, অ্যালোপ্যাথি আমি হোমিওপ্যাথি খাইছি প্রথম দিকে, মানে আমার টনসিল ধরা বড়, টনসিল আমার অনেক সাইজটা বড় ছিল, যার পর হোমিওপ্যাথি খাইতাম। ওই একটা পানির মধ্যে কয় ফোঁটা ওষুধ দিয়ে সব ফেলা দিয়ে একটু ওটা খাইতে হইতো, এর সিস্টেম মনে আছে আমার, এবার খাইতাম। আমি ছোটোবেলা থেকে অনেক শুকনা ছিলাম। তারপরে এটা আপনার এক সময় দেখা গেল যে আপনার ওনা বললো যে টনসিল এভাবে থাকবে, টনসিল এটা হোমিওপ্যাথিতে গেল না। তারপরে এক পর্যায়ে আপনার একটু বড় হইলাম যখন, অ্যালোপ্যাথি আপনার খুলনা 250 বেডের যে বড় ডাক্তার আছে, আপু ওখানে নিয়ে গেল। উনি আমাকে বললো কি যে টনসিলটা আছে এটা আপনি কেটে ফেলাইতে পারেন, কেটে ফেলানো ভালো, যদি না কাটেন তাও কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আপনার ওই কাটছিলেন না কাটছিলেন না শেষ পর্যন্ত কাটছি 2005 সালে এসে, পরবর্তীতে একটু বড় হয়ে গেল। আমি একটু বুঝে কিনি ভালো করে, ক্রোনোলজিক্যাল বোঝা। ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রথম তাহলে কোন রোগের জন্য ডাক্তার দেখাতে গেলেন, বা বাবা মা বললো আপনি ছোটবেলা আপনার এটা হয়েছিল ওটা হয়েছিল, এরকম কি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার টনসিলের সমস্যা। সেটা তাহলে প্রথম কোন বয়স? সেটা আমার একেবারে প্রাইমারির 8 থেকে, আমি যখন প্রাইমারিতে ভর্তি তারও 8 থেকে। প্রাইমারির 8 থেকে, মানে আপনি যখন বুঝতে শিখছেন? আমি একটু বুঝতে শিখছি, আমার এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে। এই ছোটবেলার কথা কি বলছে বাবা? ডাক্তার আইসক্রিম খাইতে পারার কথা। ছোটবেলার কথা কি বলছে বাবা মা?
বুঝতে পারিনি কি বলছে মানে। আপনি যখন বুঝতে শেখেননি, হ্যাঁ তখন কি আমার কি প্রবলেম ছিল তাই? তখনও কোনো বড় কোনো রোগ শোক হয়েছিল কিনা, না, বড় কোনো জ্বর রোগ- হয়েছিল কিনা, নিউমোনিয়া হয়েছিল কিনা, অনেকে আছে যে খুব বেশি স্কিন ডিজিজ হয়েছিল, পচে গেছে কিন্তু না আমার এই ধরনের কোনো সমস্যা ছিল না। আমার শুধু একটাই প্রবলেম ছিল, আমি ছোটবেলাতে অনেক শুকনা। না, শুক্লাটার মধ্যেই টনসিলের সমস্যা শুরু হলো। হ্যাঁ টনসিলের জন্য অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছেন, কখনো কম আছে ভালো আছে, তার মধ্যে আর কিছু হলো না। তার মধ্যে আর কিছু হলো না। তার মধ্যে আমার হলো প্রাইমারি শেষ, হ্যাঁ, মাধ্যমিকে গেলাম, নর্মাল জীবন অতিবাহিত করি। এর মধ্যেই আর টনসিলটা কি ভালো হলো? টনসিলটা আর ভালো হলো না। টনসিলের শেষ পর্যন্ত তাহলে 2005 সালে কোন ক্লাস পড়েন আপনি? হ্যাঁ 2005 সালে আচ্ছা, আমি যদি আর একটু মানে পিছনে যান, সিস্টেমেটিক বলে আসি তাহলে হ্যাঁ। আমার কন্টিনিউয়াসলি বলে আসলে মানে হবে। কন্টিনিউয়াসলি বলছেন না আপনি বাবা, সেই জন্য আমি এই জন্যই তো বললাম যে আপনার যখন গেল, আমি প্রাইমারিতে আপনার প্রাইমারিতে অবস্থায় 250 বেডের কনসালটেন্ট, বড় কনসালটেন্ট তার কাছে গেলাম। উনি বললো টনসিল এভাবে কাটবে, কাটতে পারেন, না রাখলে কোনো সমস্যা নেই। আবার আমার ভয় লাগে ভেতরে আমি কাটলাম না, না কেটে চলতে থাকলাম। প্রাইমারি শেষ হলো, এবং এসএসসি ইন্টার আপনার মাধ্যমিকে গেলাম। মাধ্যমিকে গেলে আপনার এই টনসিলের সমস্যা আমি আর অ্যাভয়েড করি, ডোন্ট কেয়ার করে আমি চলতেছি এভাবে। তখন কি হয়? মাঝে মাঝে ঠান্ডা মাঝে লাগে, ঠান্ডা লাগে, আমার তখনই ডাক্তারের নিয়ম সমস্যা হচ্ছে যে ঠান্ডা লাগানো যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, বসা ভেজা যাবে না, আমি এগুলোকে অ্যাভয়েড করে চলি। চলতে থাকলাম। এরপরে আপনার মনে করেন সিক্সে উঠলাম, সিক্স থেকে আমি মানে এইটে যখন উঠলাম তখন আমার বাত জ্বর হইলো, রিউমেটিক ফিভার। হ্যাঁ, কিন্তু আমি আর এই জন্য আমি ধাপে ধাপে আসতেছিলাম। কিন্তু আমার এই যে আপনি যেমন বললাম না, ঘর কোনো টাইপের ছেলে, হ্যাঁ। সিক্স থেকে আমি 6-7 থেকে আমার ভিতরে শুক্রাণু তৈরি হয়ে যায়, তারপর আমি হস্তম হইতাম, ওইখানে আমি শুরু করি। এবং সেটাও তো আছে ওটা একটা, একটু পরে বলবো, ওই একটা পরে বলবো। সেটা পরে আসি বাবা। ওটা তো টনসিল- আপনাদের যে সমস্যাটা এখন সেটা তো আমি শুনবো। হ্যাঁ টনসিল আমি চাচ্ছি এর আগের যে কোন অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা হোমিওপ্যাথি হয়েছে, আচ্ছা। ওইগুলো খুব বড় সমস্যা না। অ্যালোপ্যাথি কি আচ্ছা, হয়েছিল আচ্ছা। এটা বুঝতে যাচ্ছি। তারপর আপনার যখন আমি ক্লাস 8-এ উঠলাম, আমার হঠাৎ করে আপনার একদিন পুকুরে একটু গোসল করলাম। ওই দিন বাড়ি এসে আমার রাত্রেবেলা ডান হাঁটু ফুলে গেল। এরপরে কি হলো, পরের দিন আমি হালকা একটু জাম হাঁটুর মধ্যে, ডান পাশে হাঁটুর মধ্যে। এর পরের দিন আপনার বাম পাশে হাঁটুর মধ্যে একটু জাম হলো, ডান পাশের হাঁটু আর একটু ফুললো। তারপরের দিন আপনার বাম পাশের হাঁটু আরও ফুললো। এবার ফুলতে ফুলতে আমার আব্বা মা ওই সময়টা ডোন্ট কেয়ার করলো, আমাকে নিয়ে ডাক্তার দেখায় না, বাগেরহাট বাড়ি। এখন আমি 2 পায়ে হাঁটু ফুলে গেছে পুরো, এত শুধু হাঁটু ফুলে বড় হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, একেবারে হাঁটতে পারি না। আমি বাথরুমে গেলে আমাকে দুইজনের দুপাশে নিয়ে যায়। ক্লাস 8-এ পড়ি আমি তখন। নিয়ে বাথরুমে বসায়, আমি খুব কান্নাকাটি করে বাথরুম করে সেরে আসি, আবার ধরে নিয়ে আসে। এরপর আব্বা আমার না পেরে আমাকে বাগেরহাট নিয়ে গেল ডাক্তারের কাছে। উনি প্র্যাকটিশনার, জাস্ট এমবিবিএস না, এটাই মানে চিকিৎসক। হ্যাঁ চিকিৎসক। উনি আমাকে দেখে একটা ইএসআর করলো, দেখে বললো কি বাত জ্বর হয়েছে। তারপরে রক্তের ইএসআর করলো, রক্তের একটা টেস্ট করলো। ওই দিন আমার কপাল খারাপ ছিল যে আমি গেলাম, কোনো ডাক্তার আপনার বাগেরহাট নাই, সব ডাক্তার ঢাকায় গেছে একটা ট্রেনিংয়ে, কি একটা প্রোগ্রাম ছিল তাদের, প্রোগ্রামে গেছে। বাধ্য আমি ওনাকে দেখালাম। উনি আমাকে বললো শিওর হলো যে বাত জ্বর হয়েছে, এর ওষুধ দুইটা, একটা হচ্ছে ইনজেকশন পুশ করতে হবে, আর একটা হচ্ছে এটি ওষুধ খাইতে হবে। কোনটা করবেন? ইনজেকশন করলে প্রতি মাসে একবার, ওষুধ খেলে প্রতিদিন। কারণ আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি ওষুধ খাইতে ভুলে যাবো। উনি বললেন যে এখানে অসুখের রিস্ক আছে, সুতরাং হ্যাঁ না, অসুখের রিস্ক আছে, আপনার কন্টিনিউ করতে হবে, তা নাহলে আপনি বিপদে পড়বেন। তখন আমি চিন্তা করলাম যে আমি যেন ইনজেকশনই নিই, যেহেতু ওটা মাসে একবার, আমি ঝামেলা গিয়ে যাবে। আমি পেনিসিলিন 12 লাখ নিয়ে শুরু করলাম ক্লাস 8 থেকে। কত সাল সেটা? এটা 2000 সাল। 2000 সাল থেকে আমি পেনিসিলিন 12 লাখ। 2000 সাল থেকে পেনিসিলিন নিচ্ছে। পেনিসিলিন ও মানে টনসিল ওইভাবে আছে? টনসিল ওইভাবে আছে। টনসিল ওইভাবে না, আগের চেয়ে যতটা ঘন ঘন হতো তার চেয়ে কম আছে। টনসিলের কোনো প্রবলেম আমি আর পাই না। হ্যাঁ, কিন্তু টনসিলের সমস্যা টনসিল আছে। টনসিল আর আমাদের দুই পাশে দুটো বড় বল দেখা যায়। এভাবে চললো। এভাবে আমার ইনজেকশন চলতে থাকলো। আমি যখন ইন্টার এসে ভর্তি হলাম আপনার প্রথম পাবলিক কলেজ বাগেরহাট ছেড়ে, টনসিল এভাবে চলতেছে। চলতে চলতে আপনার অনার্স যখন আমি পড়ি, মানে ওই সময় আপনার 4.5 বছরের মতো হলো, তখন ডাক্তার আব্দুল আল মামুন ছিল আপনার বাত জ্বর বিশেষজ্ঞ, আপনার তারপরে কি হলো? ওনাকে আমি দেখালাম, উনি বললো কি ওষুধ আর চলবে না, এখন এনারা বাত জ্বরের ইনজেকশন নেন। কত সাল দিলে? এটা হয়তো 4.5 বছরের মতো, 2014, 14.5 2000 শুরু করছেন? হ্যাঁ 2000 শুরু করছি। 2004 সরি 2004, হ্যাঁ 2004 সালে মানে 4.5 বছর আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি আর কি, ইনজেকশন। এরপর উনি বাদ দিয়ে দিলেন ইনজেকশন, টেস্ট করে বাদ দিলাম যে এই সমস্যা নাই, চলবে না। কিন্তু আমার তখন দেখলাম কি পরে, তখন কি উনি ওষুধ দিলেন না ওষুধ হালকা পাতলা কিছু দিয়ে আমার পেনিসিলিনটা বাদ দিয়ে দিলেন আর কি, তার ওটা মনে নাই, তুমি পেনিসিলিন বাদ দিয়ে দিলেন। ওইটা আমার মেজর প্রবলেম ছিল, খুব একটা মানে দুই পাশে পাঁচাই নিতাম, এই পাশে দুই পাশে নিতাম, খুব কষ্ট হইতো আমার পেনিসিলিন নিতে। গেল এরপর আপনার আমি যখন অনার্স ইন্টার পাস করলাম, 2005 সালে আমি ইন্টার পাস করি। তো আমি পাশের কিছুদিন আগে থেকে ঠিক পাই আমার এই যে
টনসিল বড় হয়ে গেছিলো, বড় হয়ে ডান পাশের টনসিলটা ফেটে ফেটে গেছিলো, ব্যথা 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 হতো না। টনসিলের গায়ে দেখতাম, হাঁটুতে দেখতাম ফেটে ফেটে গেছে, ফেটে গিয়ে ওর মধ্যে খাবার ভাত যখন খাইতাম ভাতের কণা ঢুকে থাকতো, আমি এটা ঠিক পাইতাম না। ঠিক পাইতাম 2-3 দিন পরে, হয়তো আপনার একটা দেখতেছি আমার কাটা কাটা উঠতেছে, আমি তখন টনসিলের নিচে আঙ্গুল ভরে দিয়ে এভাবে ঘুরতে চাপ দিতাম, চাপ দিলে দেখতাম ওখান থেকে আপনার একটা আপনার হোয়াইটিশ মানে আপনার ইয়েলো টাইপ হয়ে যেত, আপনার ভাত পোষে শক্ত হয়ে যেত, ওইটা বেরোয় আসতো। ওইটা আমি চাপ দিয়ে দেখলাম গন্ধ হয়ে যেত, শুরু করে দেখলাম গন্ধ অনেক। আমার তখন ভয় হলো যে এখান থেকে আপনার হয়তো মেজর কোনো প্রবলেম হতে পারে ভবিষ্যতে। তাহলে কী হবে, তাহলে আপনার আমি এটা কেটে ফেলার সিদ্ধান্ত নিলাম নিজেই তখন, যে আব্বা আমারে বললাম যে এটা আমি আর রাখবো না, এটা আমার ভবিষ্যতে ঝামেলা করতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, ভয় বললাম, কেটে ফেলা দিলাম 2005-এ, ইন্টার শেষ করে আমি 2005-এ কেটে ফেলা দিলাম। তারপরে টনসিলের সমস্যা ওই থেকে গেল, আর আল্লাহ দিলে এখন সমস্যা টনসিলে হয়নি। এখন আমি আমার যে সাফারিংটা আমি শুরু করছি, টনসিল শেষ হলো বাবা, তারপরে আর পুরো শেষ। হ্যাঁ, তারপরে আর কিছু? এরপরে আমার ছোটবেলা থেকে আরো যে প্রবলেমটা আছে, যে দেখেন এই হাত পা ঘামা। হাত বলতে পাও কি ঘামে? চরম ঘামা ঘামে, টক টক করে পানি পড়ে ভিজে যায়। পাও 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 মোজা হলো নতুন মোজা, এই যদি একটু টেনশন করেন কিছু করেন তাহলে বেশি একটু নরমালি, হ্যাঁ আমি নরমালি আছে, কিন্তু একটু টেনশন করে, একটু উত্তেজনায় বা এর জন্য ভয়ে সাথে সাথে ডেমে যায়, এবং যত সময় প্রসেস চলতে থাকে এটা চলতেই থাকে, এটা আপনার শুরু হয় কখনো শেষ হওয়ার কোনো টাইম নাই। এটা আমার একেবারে ছোটবেলা থেকে। এর জন্য আমি অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইছি। তুই হচ্ছে হ্যাঁ, ওষুধ তো খাচ্ছেন বহুদিন, হ্যাঁ, কিন্তু এই হচ্ছে কিছু তো হচ্ছে কোনো উপকার আমি পাইনি। তাহলে লাভ হলো? এই ডাক্তার বলছে হোমিওপ্যাথির আমার ওষুধ খেলে অনেক সেরে যাবে। প্রতি সপ্তাহে নিতেন না এক মাস অন্তর নিতেন ইনজেকশন? ইনজেকশন 21 দিন পর পর, হ্যাঁ 21 দিন পর পর পেনিসিলিন 12 বার নিতাম। আর এই যে হাত জামাটাও সেই থেকে আমার ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে আমি যখন বুঝতে পারি এখনো পর্যন্ত থাকে? এখনো পর্যন্ত থামি, এটা ডাক্তার দেয় মরে যাচ্ছে, তাও আমরা করতেছি কি? আমি কি পারবো না? আমি তো চিন্তায় পড়ে গেলাম রে বাবা, এতদিন ধরে কোনো কিছু করতে পারলাম না কেউ। এই ডাক্তার বলছে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু আমারটা ঠিক হয় নাই। যাই হাত জামা নিয়ে আমি টেনশন বাদ দিয়েছি, হাত জামা জায়গা মেনে নিয়েছি। টেনশন কোনটা বাদ দিলে তো হবে না বাবা, সবগুলোই বুঝতে হবে ভালো করে। কয় ভাই? চার। আপনার যে আর যে বোনগুলো আছেন কেমন আছেন তারা? সবাই তো সুস্থ? তাদের এই জাতীয় প্রবলেম নাই। এই জাতীয় না থাক, টুকটাক শরীর তো এক একভাবে এক একজনের তাদের হয়। অসুস্থতার মধ্যে আমার কোনো বোনই অসুস্থ না, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমাদের শরীর একটু ঝামেলা আছে কি, বোনদের, দুই বোনের, আমার আর আরেক বোনের আছে শরীর হাত পা, শরীর জলে, হাত পা জলে, শরীর গরম। আপনারও জলে? আমারও জলে, খুব জলে। কখন জলে? এই যে হাত পা, আমার এই যে হাত পা ঘামে না, যখন এই যে ঘামে তখন ঠান্ডা লাগে, তখন জলে না, কিন্তু যখন না ঘামে তখন আপনার এই হাত পা তলা যথেষ্ট জলে আর ঘামে, মানে ইয়ে হয় শরীর, আমার শরীরে টেম্পারেচার অনেক বেশি। ছোটবেলা থেকে তো শরীর একটু হঠাৎ হাঁটতেছে, শরীরে বলে কিছু, শরীরে একটু জ্বর, আমার শরীরে জ্বর না, আমার শরীরে টেম্পারেচার অল টাইম বেশি থাকে। এই ছোটবেলা থেকে এখনো চলে আসতেছে। ডাক্তার কাছে জিজ্ঞাসা, অনেক বলছে এটা শরীর স্বাস্থ্য জ্বর না, জ্বর হয় না তাই, জ্বর তো মাঝে মাঝে হয়, তাহলে বছরে একবার হইলো। কবে হয়েছে শেষ? শেষ জ্বর কবে সেটা বলতে পারবো না, তবে পরশুদিন ঠান্ডা লাগছে, পরশুদিন ঠান্ডা লাগছে। ওইটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। আমি বলছি জ্বর হওয়া, বুঝেন তো? ধরেন একটা মানুষের জ্বর হলো কোনো একটা কারণে, 100 উঠলো, থার্মোমিটার দিয়ে দেখলাম, একদিন শুয়ে থাকতে হয়েছিল আপনাকে, কোনো ওষুধ খেতে হলো, জ্বর বছর ধরে কাটে আমার জ্বর হলে, মোটামুটি ভালো বছর 1.5 বছরের মতো, 1.5 বছর মতো। তাহলে তো বেশি দিন না আসে। হ্যাঁ বেশি দিন না। তার আগে দেখা গেল যে বছরে আপনার একবার আমার জ্বর হয়, এবং সেটা হইলে আপনার সহজে যায় না, বেশ কয়েকদিনই থাকে। আমার জ্বরটা বছরে একবার অ্যাটাক করে আমাকে, দেখা যায় এটা। ওষুধ পানি কি খান এখন? আর একটা কথা বলি, এলোপ্যাথির কথা বারবার বলতেছেন, একটা জিনিস অ্যাভয়েড করে গেছে। আচ্ছা, আমার যখন আমি 2000 সালে যখন আপনার ধরা পড়লো, কি বলে ওটাকে, রিউমাটিক, ওই সময় থেকে আমার আরেকটা প্রবলেম ধরা পড়লো। সেটা হচ্ছে কি, আমি হঠাৎ করে একদিন আসছি, দেখি আমার চোখের মধ্যে আমি সব কিছু ঝাপসা দেখতেছি। হঠাৎ চোখে আপনার ওই যে লাইটের বাল্ব আছে না, বাল্বের দিকে তাকালে যেমন আপনার নীল একটা তাকায়, চোখ সরালে একটা নীলের একটা আভার মতন, অন্য জায়গায় ওয়ালে ছায়া পড়ে। হঠাৎ চোখে আমার দিকে একটা ছায়ার মতো, চোখের সামনে একটা ছোট নীলের মতো, আস্তে আস্তে এটা বাড়তে এমন হয়ে গেল যে আপনার ওই সব কিছু, আমি এই যে ডাক্তার, এটা আমি একটু দেখতে পারি না, কাঁপে। এই জিনিসটাকে আমার
মানে অনেকগুলো হয়ে যায়, আমি দৃষ্টি এক জায়গা স্থির করতে পারি না, দৃষ্টি খুব কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এটা টাপতে 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 এভাবে 1 ঘন্টা চলে, আমার 1-1.5 ঘন্টা চলে। তারপর আস্তে আস্তে এটা আমার এই কাঁপাটা স্থির হয়, তখন মাথায় যন্ত্রণা শুরু হয়, সেই যন্ত্রণাটা প্রচুর যন্ত্রণা, কোথায় যন্ত্রণা হয়? সমস্ত মাথায়, এক সাইড ধরে ধরে। পরে আমি যেটা এটা প্রতিদিন যে সাইডে হবে আজকে পরের সাইডে সেটা হবে না? ওইভাবে না, অ্যাকুরেটলি বলা যায় না, তারপর অ্যাকচুয়ালি সাইড ধরে ধরে হতো, এক সাইড হতো, এই সাইড যখন আড়া মাথা ফুল সাইড, হ্যাঁ। আবার এগুলো আড়া মাথা ফুল সাইড। এটা আমি ওভাবে ডোন্ট কেয়ার করছি, আমি দেখাইনি ডাক্তার সেভাবে, আমার মাঝে মাঝে হতো এখনো হয়? না। এটা পরে আমি যখন দেখালাম অনার্স পড়ি, তখন আমি দেখালাম ঢাকা থেকে ডাক্তার এসে আপনার রবীন্দ্রনাথে বসে, নিউরোলজিস্ট, উনি দেখেই বলবো, পরীক্ষা করে এটা বলবো, শুনেই বলবো যে এটা ক্লাসিক্যাল মাইগ্রেন, মাইগ্রেনের ওষুধ দিলো পিজোটিফেন, ওষুধ খেলাম, আপনার আল্লাহর মতো সুস্থ। তারপরে ওটা আপনার মাঝে 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 আসতো, তারপর আস্তে আমি প্রায় সুস্থ হয়ে গেছিলাম। কিন্তু এখন আর ওইভাবে চোখটা আর কাঁপে না, চোখের দৃষ্টি আর ওইভাবে আর সমস্যা হয় না, কিন্তু মাইগ্রেনের প্রবলেম এই দেখা গেলো মাথার মধ্যে শুরু হয়েছে, আমি টেনশন করতেছি বা কোনো সারাদিন পরিশ্রম করতেছি বা রোদ দেখেছি, সাইড ধরে ধরে মাইগ্রেনের সমস্যা সাইড ধরে ধরে হয়, ওই সাইডে না এই সাইডে, আর ওটা পুরো সাইড ধরে। এখন এখন মাঝে মাঝে মাইগ্রেনের কথা হয়, বলে কি সব ডাক্তার কাছে লাস্ট করে ধরতে যাইতে, বলে কি কোনো পাশে? আর মাইগ্রেনের ব্যথা ধরলে পাশেই হয়, এই সাইডে শুরু হয়েছে, তাহলে এই সাইডে এখানে হচ্ছে এক পাশে, অথবা তাহলে এই সাইড ধরে এই বাম ডান পাশটা ধরে পিছন সামনে দিয়ে হচ্ছে এক সাইড ধরে, আবার দেখা গেলো পিছনে বাম পাশটা ধরে এক সাইড ধরে হচ্ছে, এরকম হয়। আপনার বাবারা কয় ভাই বোন? বাবা বেঁচে আছেন? বাবা বেঁচে আছেন, 70 বছর বয়স বাবার, বাবারা হচ্ছে 3 ভাই 2 বোন। 5 জন। আর 4 জন? আর 4 জন হচ্ছে ছোট 2 বোন, 1 বোন বেঁচে আছে, আবার ছোট বোন আর ছোট ভাই তারা বেঁচে আছেন। আমাদের বংশগত একটা রোগ ছিল সবার, মানে অ্যাজমা। এমনি মারা গেছেন কি বৃদ্ধ হয়ে না অল্প বয়সে সবাই? চাচা মারা গেছে, ফুফু মারা গেছে, অ্যাজমা হয়ে দুজনই। অল্প বয়সে না বৃদ্ধ হয়ে? 60 বছরে চাচা মারা গেছে, অলমোস্ট 60, আর চাচা ফুফু মারা গেছে এরকম 55। যারা 3 জন বেঁচে আছেন? 3 জন বেঁচে আছে। মায়েরা কয় ভাই বোন? মায়েরা 6 ভাই বোন। 6 ভাই বোন বেঁচে আছেন সবাই? সবাই বেঁচে আছে। কেমন আছেন? মানে বড় বয়স হলে তো একটু রোগ শোক বাবা হয়ই সবাই, সেটা কেমন আছে? সবার মধ্যে আমার মাই অসুস্থ, আমার মা কিরকম অসুস্থতা? আর্থ্রাইটিস ধরা পড়ছে, 5 বছরের মতো আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস? সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস? একটু বাজেটা আর কি। বাজে সবই বাবা রে, যার জন্য ব্যাপার তার সে জেনে জানে। হ্যাঁ, এটা ওই যে আপনার না জলদি অনেক ওষুধ, সোরিয়াটিক আর্থ্রাইটিস? হ্যাঁ, এই জন্য ওষুধ খাই। ওটা অ্যালোপ্যাথিতে সারে না কোনো দিন? হ্যাঁ, অ্যালোপ্যাথিতে ইনকিউরেবল ডিজিজ এটা। না ওটা সারে না। হ্যাঁ, ওটা ওষুধ খাওয়াই করে যতদিন ইমিউনো সিস্টেম ভাঙিয়ে ভাঙিয়ে যতদিন পারে সাফাই সাফাই রাখলেন ততদিন ডাক্তার পারবে। ওষুধ কথা বাদ বাবা, আপনার কথাটা শুনি। আপনার দাদা দাদি নানাদের সম্পর্কে কি জানেন আপনি? দাদা 80 বছরের মতো বয়স পেয়ে মারা গেছিল, নানাও এরকম 80-র মতো বয়স হয়েছিল, নানি প্রায় 90 বছর বয়স পেয়ে মারা গেছে, দাদি মারা গেছিল খুব বেশি বয়সে না, তাও 60+। হাঁপানি ছিল তাদের, দাদা অসুস্থ ছিল। আপনি বিয়ে করবেন সামনে বাড়িতে সবাই, আমি এটাই দেখতেছি, তাই তো? হ্যাঁ, এখন কি মনে হচ্ছে সেক্সুয়ালি কি সমস্যা আপনার বাবা? এটা হচ্ছে আমি যখন শরীরে আপনার হইলো 6-7 থেকে আমি হস্তমৈথুন করি। আমি বললাম বাইরে খুব কম করে করতাম, ভিতরে থাকতাম ঘরের মধ্যে। আপনার ওই সময় প্রথম লাইফে আমি মনে করেন যে একদিনে এমন আছে প্রায় দিনে আমি 2-3 বার হস্তমৈথুন করছি, দিন রাত মিলায়। যখন আমি এটা বুঝতে পারলাম যে আসলে আমার অনেক মানে সমস্যা হয়ে পড়তেছি বোধহয় শরীরে, তখন ক্লাস হয়তো 10-এর উঠে গেছি, তখন অলরেডি দেরি হয়ে গেছে। তখনই আমার মনে করেন আমি এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম যে আমার চিন্তা করলে আমার মনে করেন যে ইজাকুলেশন হয়ে যেত, জল হয়ে যেত, এমন একটা পর্যায়ে। বাবা এখন কাহিনী, এখন তো সেটা হলো 33 বছর বয়স। সেই জন্য ওখান থেকে শুট করলাম, যেটা আপনি ওটাও শুনতে চাচ্ছি একটা জিনিস ভালো করে বুঝেন বাবা, শুনতে চাচ্ছি না। এইটা আপনারা সবচেয়ে ভুল ধারণা নিয়ে যেটা আছেন সেটা নিয়ে আপনি একটা পেইন ফিল করতেছেন। পিউবার্টির যে সময়টা, আপনি ক্লাস 6 এর কথা বলছেন, দ্যাট ইজ দি পিউবার্টির সময়, বাংলাদেশের নরমাল সময়টা। যদি ধরেন আপনি নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারতেন না, আমাদের জীবনটা এরকম যে আমরা 15-20 বছর মানে 10 বছর বয়সে যে নাক দিয়ে নিঃশ্বাস নিই, তার আগে থেকে গাল দিয়ে নিয়ে আসি। জিনিসটা একটু আলাদা না, নতুন? এটার প্রতি একটা ফ্যাসিনেশন থাকে মানুষের। পিউবার্টির সময় আপনার মতো সব মানুষই কিছু মাস্টারবেশন করে, কম বেশি করে। আপনার কাছে যেটা আজকে রোগ মনে হচ্ছে সেটা কেন জানেন? আচ্ছা, আমি সেই ওই জন্য শর্টে বলছি ওটা শুরু করে আমি একটু বলছি। হ্যাঁ। এই যে ইনসুলিন ইনজেকশন নিলেন 2000 থেকে 2004, হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে 12 রাত করে পেনিসিলিন, প্রতি 3 সপ্তাহে 3 সপ্তাহে একটা করে। এটা কি 3 সপ্তাহে একটা হলে ধরেন 4 বছর, সপ্তাহ হলো 52 সপ্তাহ, 3 দিয়ে ভাগ করলে 3 7 150, তাহলে বছরে 17টা ইনজেকশন, আর 4 17 হলো 68।
68টা 12 লাখ ইনজেকশন নিয়েছেন পেনিসিলিন, এটার কোনো গুরুত্ব নেই, এ কি শরীরে কিছু করেনি আপনার, করছে তো অবশ্যই। এর কোনো সাইড ইফেক্ট নেই, এত কিছু পড়লেন নিজের শরীরের জন্য, তা পেনিসিলিন নিলেন 4.5 বছর ধরে আপনি প্রায় 70টা, তাতে কিছু হলো না, তার কি কি হলো সেইগুলো বোঝেন নাই কিছু, কখনো ভাবেন নাই যেতে কিছু হতে পারে। অবশ্যই ভাবছি যে পেনিসিলিন একটা পাওয়ারফুল নিচ্ছি, যখন যাইতো ইনজেকশনটা যে নিচে সে বুঝবে একেবারে শরীর করে চলতে চলতে চিপতে চিপতে যাইতো, হ্যাঁ। আমার ওই পাওয়ার কিছু সময়ের জন্য অবসর যাইতো ওই পায়টা। তার কোনো দোষ দিচ্ছেন না, নিজে একটু বিবাটির সময় কি করলেন সেটা নিয়ে চিন্তা করে ফেলতেছেন, না আমি আপনাকে চাইছি, আমি তো সবই করে বলতেছি। কিছুই না। আমি তো- এটা নিয়ে আপনি আমি কিছুই প্রথম জানি যে না। কাজটা বাবা, আপনার গিলটি ফিলটা বাদ দেন, আচ্ছা এতে কোনো গিলটি নাই, আপনি যা করছেন এটা খুব স্বাভাবিক, না, একটা আমি- ভালো ছেলে, না, সেই জন্যই আপনার এটা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, না এটা ভালো ছেলেদের গুণ, এটি আপনি গর্ব করবেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করে নাকি? না সেই জন্য বলতেছি এই এটা- যে সেক্সুয়াল ব্যাপারটা, এইটা একটা জিনিসের, আপনার বিয়ে করার সাথে এটা আপনার ওয়াইফের সাথে যদি আপনার মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হয়, ওতে কোনো লাভ নাই কিছু, ওতে কোনো সুখও নাই, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিয়ের পরে আপনি কেমন আছেন সেটার উপর নির্ভর করতেছেন, আপনার জীবন সঙ্গীর সাথে আপনি কেমন আছেন। দেশের লোক সারাজন বললো কি, এটা তো দেখায় বেড়ানোর কিছু না, এটা নিয়ে দুশ্চিন্তা করারও কিছু না বাবা, আপনি তো পুরো পাগল হয়ে ঢুকছেন আমার, অলমোস্ট হ্যাঁ অলমোস্ট কেন? আমি এটাই তো আপনার ওই যে যখন আমি ক্লাস 10 যখন উঠলাম তখন থেকেই মনে করলাম যে আমার পেন্সটা দুর্বল হয়ে গেছে। আমি যখন ইন্টারে পড়ি তখন আমি এই বিষয়ে একজন সেক্স যৌন চর্ম স্পেশালিস্ট যেটা সেটা দিয়েছিলাম ইন্টারে যখন পড়েন ইন্টারে পড়ি আর এই ইনজেকশন নেওয়া শুরু করছেন ক্লাস 8 থেকে। 8 থেকে, তা আপনি একটা মানুষের অনবরত ফেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক্স, মেজর অ্যান্টিবায়োটিক্স, প্রথম অ্যান্টিবায়োটিক্স, ফার্স্ট গ্রেড অ্যান্টিবায়োটিক বলি, তো এইভাবে একজন লোকের একটা ইনজেকশন যা হোক না কেন, শুধু পানি দিয়ে একটা ইনজেকশন দেন না, জাস্ট স্যালাইন ওয়াটার 5% করে প্রতিদিন একটা মানুষের ইনজেকশন দিতে থাকেন না, কি হয় তারা দেখেন না। এটা তো আমি বলতে পারবো না, তবে আমি ভয় পাইতাম তো কি হচ্ছে না হবে না হবে। এই যা কিছু বাবা আজকে দেখছি তার এর একটা বড় ইফেক্ট থেকে গেছে আপনার শরীরে, নাহলে আপনি এসকে বাউলের পেশেন্ট, এআলের পেশেন্ট, আপনি এরকম অসুস্থ হবেন কেন? ছোটবেলায় যে সময়টা মানুষের বড়ার কথা সে সময় তো ভালোই ছিলেন, এখন সৌভাগ্য আমাদের এখনো ভালো জ্বর ওঠে আপনার, তাই তো? জ্বর হয় আপনার, জ্বর আপনার যে ওই যে 1 বছর ভাইরাস মতো আগেও জ্বর হয়েছিল, হ্যাঁ মাঝে মাঝে ভাইরাস জ্বর ওঠে, এটা বলতে তাই এই পারবো। করোনার সময় করলেন কি? আপনার মতো মানুষ তো করোনায় চুপচাপ বসে থাকার কথা না বাবা। আমি বসে গেছিলাম বাইরে কিছু করি নাই। না না, তাই ওষুধপাতি খান নাই, না ইনজেকশন যে অ্যান্টিবায়োটিক আগের থেকে খেয়ে রাখা, যে সমস্যা হয় কিনা খাইছিলেন এরকম কিছু? বা গরমের জ্বর গা গরম হয়েছিল? একটা ওষুধ খাইছিলাম যে জানো না আসেনি, হ্যাঁ সেটা হোমিওপ্যাথি খাইছিলেন? হ্যাঁ ওকে ওকে। এখন আমাকে বলেন তো আপনার সেক্সুয়াল সমস্যা কি মনে হচ্ছে, আপনার কোনো মেজর সমস্যাটা আপনার কাছে কি মনে হচ্ছে সেটা বলেন। আচ্ছা এখন মনে হচ্ছে যে আপনার আমার বাম পাশের পেনিসটা আপনার যখন থেকে আমার একটু বুঝে গেলো মানে এটা থেকে আমার মনে হয় যে বাম পাশে বাঁকা, হুম। এবং বাম পাশে যে আমার যে ব্লাড ভেসেল আমি নিতে অনেক ঘাটছি আর কি, মাঝখানে ভাগ করলে দুই পাশে দুটা ব্লাড ভেসেল, হুম। বাম পাশের ভেসেলটা আপনার ডান পাশ থেকে অনেক নেয়ার, হুম। অনেক নেয়ার, এভাবে জানাতে করে পেনিসটা রাখলে চাপ দিলে এই বাম পাশেরটা যেমন ব্লাড ভেসেলটা অনেক নেয়ার খুঁজে পাওয়া যায় না, মানে এটার পোষণ অনেক কম, এটা 80% এটা 20%, এটা 90% এটা 10%, এটা মনে হয় ব্লাড ভেসেলের দিক থেকে, এবং বাম পাশের শিরাগুলো অনেক জায়গা। একটু আমি বলে নিই, এই আপনার পুরো ফ্যামিলি হিস্ট্রি বাবা আমি শুনলাম অনেক দূরে, একটু মনে করি বা একটু ওইভাবে হুট করে উত্তর না দিয়ে ভেবে বলেন তো, আপনার ফ্যামিলির এদিকে বলেন, মায়ের দিকে বাবার দিকে কারোর টিভি ছিল কিনা কখনো? হ্যাঁ আছে, আমার বাবা মা দুজনেই হয়েছিল, হ্যাঁ? দুজনেই হয়েছিল। আমি তো এইসবই জানতে চাইছি, আপনার ফ্যামিলি হিস্ট্রি জানতে চাইছি কেমন বাবা, বুঝতে পারছেন রোগ শোক কি ছিল ফ্যামিলিতে সেটাই। আমার বাবা টিভি হয়েছিল আমি যখন ছোট, আমি যখন 5-6 বছর বয়স, আমার টিভি হয়েছিল, দেড় মাসের মতো ভুগতেছিল, রোগ ধরা ভুগতেছিল না, সবাই মনে করতেছিল বাবা মারা যাবে। 1.5 মাস পরে এসে বাবার রোগটা ধরা পড়লো, 6 মাসের টিভি কোর্স করছিল, বাবা সুস্থ হয়েছিল। মা বাবার পরে মারা ধরলো, মাও 6 মাসের কোর্স করছে, মাও তারপরে সুস্থ হলো। বাবারে গতকালকে বাড়ি নিচে রিলিজ করে নিউমোনিয়া ইনফেকশন হয়েছিল, বাবার এর মধ্যে কোনো বিধর সমস্যা। খাওয়া দাওয়ার কি অবস্থা বাবার? স্বাস্থ্য কি বরাবরই এরকমই তো বললেন, চিকনা পাতলা, কি আমার- হচ্ছে ভালো হয়নি আপনার কখনো? আমার ওয়েট সর্বোচ্চ আমার 48 কেজি পর্যন্ত উঠছে। কি বলেন, এখন তো আপনার 62-63 কেজি। সরি 68 কেজি। 68 68 কেজি পর্যন্ত উঠছে, এটা হচ্ছে আমি আপনি বাবা আপনার সময় নেন, আমার যদি ঢুকছেন, যদি আপনি স্যাটিসফাইড না হন আমি হয়তো ওষুধ দেবো না, কিন্তু আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও
আসবে না। আমি ঠিক তাড়াহুড়ো করতেছি যে আপনার সময় বেশি করে দিচ্ছেন না তাই আর কি। বাবা আমি যদি না বুঝি তো আপনার প্রেসক্রিপশন আজকে করবো না, দরকার হলে আরো 2 দিন আসবেন। আমি না জেনে আপনারা কি করবো, আমি কোনো হেল্প করার এটা পারবো কিনা তার কোনো গ্যারান্টিই নেই। তাহলে পুরোটা যত বেশি জানবো তত সম্ভাবনা থাক। আপনার এই কথায় আমি অনেক স্যাটিসফাইড। স্যাটিসফাইড না বাবা, এটা তো আমার আমার ভালো লাগছে। আমি আমি যে কি একটু পারি বা কি পারি না, আমাদের ক্ষমতা কিছুই নেই খুব বেশি। আমি একটু চেষ্টা করে দেখতেছি আমার লাইন কোন দিক। আপনি জানেন আপনার কি হিসাব আল্লাহর সাথে, আমি জানি না। আমার আপনার হিসাব সেটা কোন ব্যথা কোন জন্য দিচ্ছে সেটা জানি না বাবা। আপনি আমার কাছে আসছেন, আমি এই করে পেট চালাই, আমি আপনার ওষুধ দিলাম, উপরওয়ালা যদি দেয় কাজ হবে। তাহলে আমার খুব বেশি কিছু করার নেই। এখন আমি চেষ্টাটা ভালো করে করি, তাহলে আমার ফাঁকি দেবো টাকা কামাবো আপনার কাছ থেকে। আমি যখন আমি মাঝে মাঝে এক্সারসাইজ করি, মাঝে মাঝে আমার যে প্রশ্নগুলো করি বাবা আমি বলছি আপনার কথা, আমার একটু করে সহজ করে দেন। ভয় কেমন আপনার? হ্যাঁ ভয় প্রচুর ভয়। কিসে ভয়? আমার মনে করেন যে ভয় হচ্ছে আমার বাবা মা যদি অসুস্থ হয় আমি পাগল হয়ে যাই প্রচণ্ড। আমি ইমোশনাল, খুব ইমোশনাল আমি। এই জিনিসটা ভয় বেশি আমার। এই যে বললাম না বাবা মা, যে বাবা অসুস্থ হয়েছে, আমার অন্যান্য ভাই বোনরা নর্মাল আছে, আমি একটা ভাই, আমি কোনো পাগল হয়ে যাই। আমার মা অসুস্থ হয়ে পড়ছে, খুলনায় থাকি আমি, মাঝে মাঝে মা অসুস্থ হয়ে পড়ে, বহুবার করে মারে অ্যাম্বুলেন্সে করে এনে ভর্তি করা লাগছে যে বিভিন্ন সমস্যার জন্য। সিটি মেডিকেলে আনছি, খুলনা মেডিকেলে নিয়েছি। এতে আমি দেখা গেলো অসুস্থ হয়ে পড়ছে মা, শুনলে আমি কোনো আমার জান বেরোয় যাচ্ছে যত সময় আমি মানে কাছে না দেখি বা ইয়া হয়। এইসব বিষয়ে আমার প্রচণ্ড ভয় লাগে। আমার ঘরে একটা সাপোজ অসুস্থ করছে, আমার ভাগ্নি আছে, ভাগ্নির একটা ফিল করতেছে, আমি খুব টেনশন নিই, খুব মানে প্রেশার নিই। আমার মানে খুব ইমোশনাল টাইপের এবং খুব প্রেশার নেওয়া হয়ে যায়। বোনগুলো জি বোনদের কথা? বোনরা আমার মতো না, বোনটা না সবার বোনদের জন্য কষ্ট লাগে না বাবা? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি মেম্বারদের জন্য, ফ্যামিলির কোনো মেম্বার অসুস্থ হলে আমি খুব মানে খুব ভেঙে পড়ি। এই দিকে আমার একটু ভয়, বললাম তো অনেক ভয়। আমার নিজের আপনার যে টেনশন করা হয়ে যায় মেলা। আমি ছোটবেলা থেকে আমি শুধুমাত্র এই সেক্স বিষয়ে যে পরিমাণ টেনশন করেছি আপনাকে আমি বোঝাতে পারবো না যে একটা মানুষ এভাবে টেনশনটা কেউ বেঁচে থাকে। আমি মানে এটা এখন এটা এত মাত্রায় এখনো কি করতেছেন? প্রচন্ড হারে আমার এটা যে আমার সাথে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম বুঝলো, তারপরেও করতেছেন? তারপরে করতেছি কারণ আমি তো আপনি তো আমাকে আশ্বস্ত করার নাই। আমার আমি গত 6 মাস ধরে এই বিষয়ে একটা জিনিস তো বুঝলেন যে এই টেনশনের ব্যাপারটার মূল কারণ হলো আপনার পেনিসিলিন। হ্যাঁ ওইটার সমাধান হলে হবে, এটা আপনার কোনো দোষও নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। না না আল্লাহ যদি ওইটা করে তাহলেই যাবে। আমার পেনিসের সেক্সুয়াল বিষয়টা নিয়ে আমি এত টেনশন আছে এবং গত 6 মাস ধরে বেশি আছে। গত 6 মাস ধরে আমার বিয়ের চিন্তা বেশি করতেছে আব্বা মা। এবং কেন জানি না এই 6 মাসে আমি মানে অবস্থা আমার খুবই খারাপ। আমার যেন সেক্স আপেলই তৈরি হচ্ছে না। আপনি যদি আমি এই মাসে দেখে আমার অ্যাট্রাকশনের ভিতরে জায়গা না, ভয় লাগে একটা মেয়ের কাছে এটা আমি বিয়ে দেবে। আমার যখন বহু মেয়ে দেখছে, আমি মনে করেন যে এক প্রকার আমি ফ্র্যাঙ্কলি বলি যে এক প্রকার আমি মনে করেন মেয়েদের পছন্দ আমার কোনো হয় না, করি না, কারণ আমার ভয় লাগে আমার কী হবে, হোয়াট ইজ গোয়িং টু বি, পার্টনার সাথে আপনার পার্টনার গেলে কী হবে, আমি মনে হয় আমার দ্বারা কিছুই সম্ভব না। যার কারণে আমি মনে করেন যে এখন আপনার মনে করেন পেনিস এক প্রকার আপনার ইরেকশন কম হচ্ছে বা হচ্ছে না এরকম। কিন্তু এটার আমি ইফেক্ট আপনার যেটা বলি এটা তো আপনার মানসিক ব্যাপার। আমার কথা যেটা, আপনি এখন ওষুধপাতি কি খান? কিছুই খায় না। আমাকে কতদিন খান না? ফোন দিয়েছিলাম আমি, হোমিওপ্যাথির ওষুধ খাচ্ছিলাম একটা, কতদিন? ডক্টর সুবোধ কুমার নাম, আপনি হয়তো চিনতে পারেন, ডাক বানাই বসে উনি মুরব্বী। চিনি না বাবা। আচ্ছা এখন বলেন আপনার মানে বাদ দিয়েছেন কবে? বাদ দিছে হচ্ছে এখানে ফোন দিয়েছিলাম 24 তারিখে, তার এক সপ্তাহ আগে থেকে বাদ, মোটা 15-20 দিনের মতো বাদ দিচ্ছি। শেষ ওষুধ কি দিছে? কখনো নাম বলছে ওষুধের? না ওষুধটার নাম দেয়নি, উনি জাস্ট 2-4টা ওষুধ দিয়েছিল, একটা 3 বেলা একটা 4 বেলা হাফটা পানির মধ্যে খাইতে হতো, আর একটা হচ্ছে সকাল টোটাল 20 ফোঁটা, ওটা হলো 5 ফোঁটা, এটা হচ্ছে 20 ফোঁটা, একটা হচ্ছে উষ্ণ গরম পানি দিত, আর রাত্রেবেলাটা হচ্ছে ঠান্ডা পানিতে হাফটা পানিতে। এই মানে আমার ট্রিটমেন্ট করছে। ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনো নাক দিয়ে রক্ত পড়ছে আপনার? ছোটবেলায় পড়তো, খুব খুব পড়তো, খুব পড়তো। আপনার ইয়াগুলো প্রশ্নগুলো সব মানে লাইন এসে যাচ্ছে। আমার ছোটবেলা থেকে খুব নাকতে রক্ত পড়তো। এই কথা কোনোদিন এই হোমিওপ্যাথি ডাক্তার যা করছেন তাদের বলেন? কখনো বলি না, এটা জিজ্ঞেস করিনি। ছোটবেলা আমার কিছুদিন পর পরে হরির বলতো নাকি বলতো, আমি নর্মাল কাজ করতেছি, ঝপ করে নাকতে রক্ত পড়তেছে, রক্ত পরে বেরোয় ভেসে যাচ্ছে, তখন আমি কি করতাম? ঠান্ডা আর গরম কোনটা আপনার বেশি লাগে? আমার ঠান্ডা বেশি, আমার গরম কম। এই যে আমি ওখানে বসেছিলাম বাইরে, সহ্য করতে পারতেছিলাম না। আমি মনে করেন যে ফ্যানের বাতাস আমি মানে গরমকালে সহ্য করতে পারি না, এরকম ব্যাপার আমার শরীরে ছোটবেলা থেকে। আপনারও বলছি বলতে আপনি এবার ইন্টারেস্টিংটা না, শরীরে একটা হাত দিলে আমার বলে শরীরে একটু জ্বর ছোটবেলা থেকে, শরীরে টেম্পারেচার এত বেশি, মানে টেম্পারেচার বেশি কারণে তো গরমটা আপনার কম, ঠান্ডাটা বেশি।
খাবার দাবার, এই যে মানুষ আপনি ঠান্ডা খাবার দাবার কি ঠান্ডা পছন্দ করেন না গরম পছন্দ করেন? আমি গরমটাই পছন্দ করি খাইতে। গরম। ঠান্ডাটা আমার অত পছন্দ না। খাওয়া দাওয়ার রুচি সারা জীবনে কম, খাইতে বেশি ভালো লাগে না, না খেয়ে বাঁচতে পারলে আমাদের বেশি ভালো লাগে। সেটা অন্য কথা বাবা, কিন্তু আমি বলছি পানি পিপাসা পানির পিপাসা আছে, বেশি না কম? কিন্তু আমি যে পিপাসায় মানে আর্ত হয়ে যায় তা না, পিপাসা মানে কষ্ট পাই তা না, তবে পানি খাই, যথেষ্ট পানি খাই, পিপাসা মোটামুটি লাগে। ওকে, পানিটা এই ঠান্ডা বা গরম? ওই নর্মাল পানি খেতে পছন্দ করি। ওরকম ঠান্ডা পানি খাওয়ার পছন্দ না, করেন? ঠান্ডা পানি প্রথম খাই না, পছন্দ করি। না, ওই যে ভয়টার কথা বলছেন বাবা, আমি কিন্তু ওই ভয়টা বুঝতে চাইনি। আমার ধরেন কুকুর বিড়াল সাপ ভূত এইগুলোরও তো ভয় থাকে মানুষের। এই ধরনের ভয় আমার নাই। কুকুর না, কোনো প্রাণীদের প্রতি আমার কোনো ভয় নাই। বিড়াল সব প্রাণীদের প্রতি আমি ভালোবাসি। আর বিড়াল কি পোষেন? বাড়ি বিড়াল আছে? ছোটবেলায় পুষতাম অনেক, কুকুরও পুষতাম অনেক। আমি পাগল ছিলাম কুকুর বিড়াল পোষার জন্য। এখন কবুতর পুষি, ছোটবেলা থেকে কবুতর পুষি, এখনো পুষি। এখনো পোষেন? এমনি ভয় নেই? কোনো পশু পাখির ভয় নেই? সাপের ভয় লাগে। সাপের ভয়টা কেমন ভয়? কেমন ভয় লাগে? সাপে ছোটবেলায় একটা আমার কেউটো সাপে আমার বাগানে আমার কালো টোটি কামড়াতে যাচ্ছিল। তারপর থেকে আমি ভয় পাই। এই ভয়টা পাই যে যদি আমি অন্ধকার রাস্তা চলতে ভয় পাই, যদি পাড়া দিই আমার দিলে মারা দেবো। বাবা, সাপ তো আর পোষা প্রাণী না, কুকুর তো আমাদের আশেপাশে থাকে। না, এরকম কোনো প্রাণীতে আমার কোনো ভয় নেই। সাপের তো ধরেন ছবি দেখলেই যে সাপের ভয় পাচ্ছেন এরকম কিছু এইসব না? সাহস আমি অন্য থেকে মেলা বেশি। সাপের ছবি দেখলে তো ভয় পান না না, এইসব প্রাণীদের প্রতি সাহস আমার অন্য থেকে মেলা বেশি। সমাজের কাছে যাবো, সবার সাথে আদর করবো, আমার ওতে কোনো ভয় নাই। আপনার শীতটা খুব বেশি তাই না? শীতটা যথেষ্ট বেশি। যথেষ্ট বেশি মানে অন্য মানুষের তুলনায়, আপনার ভাই বোন যারা তাদের তুলনায়, বা আপনার যে আপনি বলতে পারেন শীত বেশি থেকে আমার উল্টো বলতে পারেন গরম কম। শীত যে খুব বেশি এটা বলবো না, তবে গরমটা আমার কম। গরম লাগে না? গরম লাগে না বললেই চলে। অন্যরা মানে মানুষের কিন্তু ঘাম হয় না? হাত পাতে ঘাম হচ্ছে, শুধু হাতের তলা পায় না? শরীর তো মাঝে মাঝে ঘামে। গরম হয়তো গরম যখন বেশি লাগে ঘামে, কিন্তু আপনার যখন গরম লাগতেছে, দেখা গেল যে অনেক সময় ধরে লাগতেছে, আপনি গরম ঘেমে যাচ্ছেন, আমার তখন বেশি হচ্ছে না। ঘামলে আপনার তো হাত পা ঘামে বাদে আর বর্বল আর পায়ুপথে চারপাশটা, মাথা মাথা মাথাটা ওইভাবে ঘামে না। গলা পিঠ না, বুক পিঠ মাথাটা ঘামে আপনার যখন হাই টাই, যখন আমার আব্বারও সমস্যা আছে, খাওয়ার সময় মাথা ঘামে। এই ঘামটা কি টেনশন হলে বেশি করে বাবা? হ্যাঁ, টেনশন, উত্তেজনায়, এক্সাইটমেন্টে, ভয়। আপনাদের কথা পেনিসে আপনার যেটা বললাম যে বাম পাশটা অনেক আপনার শিরাটা বের হওয়া, এবং আপনার ন্যারো লাগে, বাম পাশের পেনিসটা বাঁকা হয়ে থাকে। হ্যাঁ, যখন ইরেকশন হয় তখন দেখা গেল আগে পেনিসটা অনেক বাঁকা থাকতো, কিন্তু এখন পেনিসটা ইরেকশন হলে সোজাই থাকে। কিন্তু আপনার ইজাকুলেশন হওয়ার পরে পেনিসটা এইভাবে, দেখেন এটা হাতের দিকে তাকালে, এই পেনিসটা এই নিচের সাইডটা যে প্রসারের যেটা, ওইটা আপনার এইভাবে বাঁকায়, এই সাইডটা খিচে আপনার একেবারে বাঁকায় নিয়ে আসে, আর এই সাইডটা এইভাবে বাঁকে এরকম। এই যে আমার কাছে আসার আগে যে সার্জনের কাছে গেছিলেন, হ্যাঁ, সার্জনের কাছে গেলেন কেন? কি কইছে উনি? কি কইছে ভালোভাবে? আমার কাছে গেলাম কারণ হচ্ছে আমি মানে বললাম যে এটার জন্য আমি একেবারে হাতড়ায় করতেছি যে আমি কোথায় গেলে আমার এই ট্রিটমেন্টটা পাবো, পেনিসের ট্রিটমেন্ট। আর সমস্যাটা একটু বলি, এটা হচ্ছে বাঁকা এইভাবে হয়ে যায় একেবারে, এই সাইডটা পেনিসটা অল্প রিচার্জেশন হওয়ার পরেই একেবারে ছোট হয়ে এই বাম পাশটা একেবারে কষে এই পাশটা এরকম হচ্ছে, এই হয়ে যায় সাইডটা। বুঝতে পারছেন? না বুঝাইতে পারছি? আমি বুঝতেছি বাবা, কুষ্টে যায়, এটা কিছুই না বাবা, ওটা কুষ্টে নিয়ে যায়। অত দিন এবং কিছু আপনার না। আর হচ্ছে বলে বাম পাশের পেঁচিটা নিচে থেকে, আপনার যত কাগজপত্র ওই নিয়ে দেখছি আমি, ভিতরে কিছু হয়নি। উনি বলছে ভিতরে কিছু নেই, কিন্তু আমি তো ওই ভিতরে কিছু না হলে বাইরে ঠিক করার জন্য তো আমি ওষুধ দেবো বাবা, উনি যা আছে সব করে ঠিক হবে। আপনার যে বাইরে থেকে যে পেঁচিটার বাম পাশটা অনেক ফোলা, কিন্তু ওটা যাবে না বাবা, সেটা। ওইটার কোনটা আগে যায়, আপনি যদি একটু শীতলা না হন, এই যে দুশ্চিন্তা, কারোর কিছু হইলেই পাগল হয়ে যান, এইটি শান্ত হন, মাথাটা ঠিক হোক, তারপরে ওগুলো চলে যাবে না। সবচেয়ে টেনশনটা বেশি আমার, কারো কিছু না, আমার এটা নিয়ে। ওটা আমি বুঝতে পারছি, খুবই ভালো করে বলতে। এখন আমার এই ইনফরমেশন গুলো দেন যাতে আমি ওষুধটা খুঁজে পাওয়ার একটা চেষ্টা করতে পারি। তার সমস্যা যে সমস্যাটা নিয়ে আপনার আমি মানে আগের বলা টেনশনটা, সেটাই কিন্তু মূলত এখনো বলিনি আমি, সেটাই বলতে চাচ্ছিলাম। এইটা এই পেনিসের বিষয়টা, বিচিতে বাম পাশের বিচির বাম পাশের উপরে শিরার মতো দলা হয়ে আছে, দলার মতো হয়ে আছে, এবং এই বিচির উপরের একেবারে নিচেরটা যে একটা, সেটা যে শুরু, আর উপরে যে শুরু, এখানে মাঝে মাঝে আপনার আগে খুব পেইন হতো, ওটা নিচের দিয়ে পেইন শুরু হয়েছে, এই পেইনটা আপনার এখান থেকে শুরু হয়ে একেবারে বাম সাইড ধরে এই উপরে এই পর্যন্ত, আগের মাথা মনে হয় যেন একসাথে বাঁধা, একসাথে বাম পাশটা পুরো খিচ হয়ে যেত। এখন আর হয়? খুব ব্যথা লাগতো।
এখন হয় এটা আপনার বহুদিন হয়তো না, তবে মাঝে আপনার কয়েকদিন পর পর হয়েছে। শুধু কি বাম পাশে হতো? শুধু বাম পাশে। ওকে। এবং আর বাম পাশের শিরাগুলো অনেক আর আর শক্ত হয়ে আর যায়। আর 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 হচ্ছে এই নিচে আর হচ্ছে পেনিসের বাম পাশটা ধরে বায়ুপথ পর্যন্ত হুম। আপনার এই পেনিসের বাম পাশটাও আপনার মাঝে মাঝে মনে হয় চুলকায়, মাঝে মাঝে ইনফ্লেমেশন, মানে মনে হয় জলে। ও আমার কথাটা বলছেন, আপনি এই যে জিনিসটা হচ্ছে ধরেন সবকিছু টেস্ট করলেন, হ্যাঁ, টেস্ট করার পরে বুঝলেন কিছু হলো না, কিন্তু তারপরও আপনার মনের মধ্যে তো ওইটা নিয়ে দুশ্চিন্তা যাচ্ছে না কেন? না কারণ হচ্ছে যে আমি তো মানে সাফার করতেছি, যে আমি এখানে বসে আছি না, হ্যাঁ। আমার এই যে পেছনে যে যেখানে আমি তো বসে আছি, হুম। পুরো জায়গাটা কেমন যেন আমার কাছে কাটা কাটা মতো করতেছে। ও। এটা আপনার ওই যে এইটা আমার বহুকাল, এই জন্য আমি এটারই টেনশনে আছি মূলত, যে এটা কেন হচ্ছে, এটা যাচ্ছে না, প্লাস আপনার পেনিসটা ইয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমি যেখানে শুয়ে থাকি, শীতে শুয়ে থাকলে যেখানে আপনার এই পাশাটা ইয়ে পড়ে, ওকে। এই 6 মাস হলে এটা বাড়ছে খুব, হুম। মানে তেমন কাটা কাটা ফোটে, আমি শুয়ে শুতে পারি না। এখন যেখানে বসে আছে চেয়ারে পড়ছে পাশাটা, ওইসব জায়গাটা আপনার পুরো আপনার কাটার মতো করতেছে এখনো। ওটার কেন হচ্ছে বাবা আমি বুঝি, আপনার বডির প্রসেসটা পাল্টে গেছে। আমি যে কথাগুলো একটু জিজ্ঞেস করি যদি আমার একটু বলেন, দেখবেন তাতে সমস্ত কথা বলা হয়ে যাবে না আপনার। আচ্ছা, খাবার দাবারের কি অবস্থা আপনার? খাওয়া দাওয়ার মধ্যে কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, মন খুলে সেইটা বলেন। সবই খান, আমি সব খাই, সব পছন্দ করি, এরকম উত্তর না। মন খুলে বোঝেন, এইভাবে কেউ আপনাকে জিজ্ঞেস করেনি কখনো। না সবাই সবকিছু খাইয়েন না, কিন্তু তারপর তো প্রেফারেন্স থাকে যে আমি টক ভালোবাসি, ঝাল ভালোবাসি, মাছ মাংস ডিম দুধ, কোনটা আপনার পছন্দের খাবার? মাছ অপছন্দ করি, মাছ। মাছ পছন্দ করি না। কবে থেকে? আমি তো মানে খাই সব মাছ। আমি প্রথম কথা যেটা বললাম যে আমি সবই খাই, এমন কোনো জিনিস সেটাই অখাদ্য আমি খাই, আপনার খেতে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু আমি মাছটা ভক্তি করে আমি মাছ না পাততে তাতে খাই না। খান না। একটা রোষ রান্না করছে, আমি মাছ ধরিও না। ওকে। আমি গরুর রোষ পছন্দ করি, পছন্দ কি? পছন্দ করি। মাংসের মধ্যে তেল তেল চর্বি চর্বি জিনিসগুলো আপনি সচেতন মানুষ বাবা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু হ্যাঁ। চর্বিটা কেমন পছন্দ? চর্বিটা ছোটবেলায় একটু পছন্দ করতাম, এখন আর খাই না। খান না, কিন্তু অপছন্দ তো এখন না। আর এখন খাইলে আমার কেমন একটু গলার মধ্যে অস্বস্তি লাগে, কেমন যেন ভালো লাগে না, এই জন্য চর্বিটা পছন্দ করি না এখন। একদম যে ফেলে দেন তা তো না, না, খান। অনেকে খাচ্ছে না, বাসা খাচ্ছে না, ওটা আমি খেয়ে ফেলি এখন। কাঁচা লবণ, কাঁচা লবণ কম হইলে খাই, খাওয়ার প্রতি কোনো ইয়া নাই, ম্যানিয়া নাই। যে কাঁচা লবণ খেতেই হবে সেরকম না, কিছু নাই। এরকম না, এরকম না। ইচ্ছা হলে খেলাম না, লবণ কম হলে একটু নিতে হয় খাওয়াতে। মুরগি 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 পছন্দ করি, হাঁস খুব পছন্দ করি। মুরগি পছন্দ আপনার? গোশ সবই পছন্দ। না, মুরগিটা বিশেষ করে চিকেনটা, এই যে পোল্ট্রি খান? পোলট্রি একেবারে খায় না। হ্যাঁ, পোলট্রি মুরগি খায় না। পোলট্রি আর মুরগিতে একটা থাকে, পোলট্রি মুরগি খায় না, ব্রয়লার খায় না। খায় না কেন? ব্রয়লার দেশিটার সাথে আর কোনটা খান? দেশিটা খায়। ব্রয়লার খায় না মানে বাধ্য হইলে খায়, দেখলো আত্মীয় বাড়ি গেছি রান্না করছে, না খাইলে নয় তাই খায়। কিন্তু ওইটা আপনার পছন্দ না? না, বাড়িতে ব্রয়লার খেলে না, যেহেতু খাদ্য খাবার আমরা জানি কম বেশি, খাদ্য খাবার প্রক্রিয়া ভালো না, এই জন্য ওটা খায় না। বর্জ্য দিয়ে, বাইরের বর্জ্য দিয়ে খাবার তৈরি করে, এটা ভ্যাকসিন দিয়ে খায় না। খাবার দাবার ঠান্ডা খাবার খাওয়ার ওরকম ইচ্ছা নাই আপনার? না, আমার ওরকম কোনো ইচ্ছা নেই। ঠান্ডা আমি পছন্দ করি না আসলে। আমার কাছে আইসক্রিম খুব খাই, আমার বন্ধুরা কাছে আমি আইসক্রিম খাই না, ভালো লাগে না। এটা একটা ড্রিঙ্কস খেলাম। তবে মানে ভালো পছন্দ করে খাই না, তবে সামনে পেলে আমি সবই খাই। ভয় বলতে অন্ধকারে ভয়? অন্ধকারে ভূতের ভয় ছোটবেলায় প্রচুর বুঝতে। এখন এখন আর অন্ধকার তো যায় লাগে না, গ্রামে টাউন তারপরও তো বাতি নিভানো, বাতি জ্বালানো, মেসেগুলো থাকলো না। ঘরের মধ্যে কোনো ভয় নাই, একা ঘরের মধ্যে অন্ধকার থাকে। একদম ঘুটঘুটে অন্ধকারে থাকতে পারে? হ্যাঁ, এক ঘরে একা থাকতে কোনো সমস্যা। বাতি নিভাই ঘুমান? হ্যাঁ, বাতি থাকলেও ঘুমায় না। চোখে মাইগ্রেন সমস্যা তো, আলো আমার চোখে রিফ্লেক্ট করে, আমি আলো দেখতে পারি না। মানে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো কোনো ভয় নাই। কোনো ভয় নেই। ঝড় হয়েছে 1 বছর মতো আগে? এরকম 1 বছরের বেশি, করোনারও বেশি আগে হয়েছিল, আর হয় না। দাউদ হয়েছিল কবে? দাওয়াত কখনো ওইভাবে হয় নাই। ভালো করে মনে করেন। তবে দাওয়াত আপনার এই যে এই সাইডটায় আপনার গত করোনার ভিতরে আর কি, হ্যাঁ এত অল্প জায়গা দিয়ে আপনার পানি 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 বেশি বেশি ছোট ছোট হ্যাঁ। যাইতে হয় না, দুই সাইডে তারপরে মলম দিয়েছিলেন? কিছুদিন থাকতে চলে যেত, পরে আপনার মলম দিয়েছিলেন? পেপিসন দিছি, একবার দিছি, তারপর কমে গেছে। পেবিসন দিলে আমার ওষুধ আর কাজ করবে না বাবা, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আজকে আপনাকে প্রেসক্রাইব করতেছি, আপনার কষ্ট জ্বালা ব্যথা যা আছে, পেনিসের সমস্যা বলে যত যা কিছু, ওই পায়খানা মানে বসলে এখন মাছের কাছে ফোটা ফোটা লাগতেছে, যতগুলো সমস্যা আপনি মনে করছেন, সমস্তগুলো যদি একটু কমে বাড়ে কি হলো সেটাই একটু অবজার্ভ করবেন। এটা আপনার ম্যাজিক কিছু নাই বাবা আমার কাছে, বুঝতে পারছেন? আমরা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে আমরা নিজের যে রোগ শক্তিটা সেটাকে একটুখানি
প্রাণবন্ত করে দিই, ও ওর মতো করে কাজ করে ঠিকঠাক করবে। এখন কতটুকু ঠিক করছে পরের বার দেখে তারপরে আমি আগাই। এই হলো অরিজিনাল হোমিওপ্যাথিক কথা। আমার কাছে ম্যাজিক নেই। অন্য যে যা শুনতেছেন হোমিওপ্যাথিতে যে জায়গায় বা আপনি যা জানেন সেটুকু কতটুকু ঠিক নেই সেটুকু আমি সন্দিহান। আমি যে যা পড়ছি বাবা তাই। এখন আপনার যেটা কাজটা, আমি আজকে ওষুধ আচ্ছা দিলাম। আমি একটু বলবো, বলেন বলেন। হোমিওপ্যাথিতে যে আপনি 2টা ওষুধ খাইছে আপনার কাছে আসার আগে এই বিষয়ে নাম জানেন কিছু? কোনো কিছুর নাম জানি না, তবে গ্রামে ডাক্তার ওষুধ দিলে তো বলি কি হলো, হ্যাঁ বলেন। পেনিস আপনার খাওয়ার পরে 2 দিন পরে এমন ঠিক পাচ্ছি যে আপনার একটু একটা অ্যাডার মুভি দেখলাম আর কি, যেটা পরে পেনিস এমন শক্ত হয়েছে মনে হয় যেন লোহাসে বেশি শক্ত হয়েছে। এটার ওষুধ কি কালাস ওষুধ ছিল? হ্যাঁ কালার ওষুধটা কি কালাস ছিল? সবার এটা মন করে বলতে পারতেছে না। মানে ওষুধটা কি রঙিন ওষুধ ছিল না বড়ি ছিল? আচ্ছা হলুদ, না এটা ছিল বড়ি বোধ হয়। আর হলুদ মতো কিছু খান নাই কোনোদিন? হলুদ খাইছে বললাম না, পরবর্তী ডাক্তার সাহেব দিয়েছিল 20 দিন আগে বন্ধ করছে। ওটা হচ্ছে যে হলুদ ছিল, হলুদ হলুদ ফোঁটা ফোঁটা ওষুধ 20 ফোঁটা করে খাইতে হবে। 20 ফোঁটা করে দিনে কবার খেতেন? দিনে সকালে 20 ফোঁটা হুম। হলুদটা, আর হালকা হলুদ একেবারে সামান্য, এটা হচ্ছে রাতে 20 ফোঁটা। হোমিওপ্যাথিক কোনো ওষুধের কোনো গন্ধ রং কিচ্ছু নেই। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কি আছে এটা যদি পৃথিবীতে জানতে পারতো তাহলে আজকে অ্যালোপ্যাথিক ওষুধের মানুষ খেতই না কোনোদিন। এটা জানতে পারে না বলেই সায়েন্সও পর্যন্ত যাইতে পারে নাই বলে বিপদটা। আচ্ছা আরেকটা বিষয় বলেন। বলা হয়নি, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে হালকা উত্তেজনা অ্যালবুমিন খুব বের হয় পেনিসে। এটা স্বাভাবিক জিনিস। এখন তো অ্যালবুমিন যেন বেরোবে কবে আর? ওটা তো প্রোস্টেটিক ফ্লুইড তো এটা অ্যালবুমিন পায় না। ভালো করে গাঁটবেন, অনলাইন ভালো করে গাঁটবেন। অর্ধেক ঘাটলি হয়। আমি শুনছি আপনি খুব জানেন, সবকিছু শোনেন, তাই আর কি আপনার একটা নলেজ। আমি শুনিছি বাবা, আমি যদি পারি তাহলে হলাম, জানি আমি যদি উপায় উপর আল্লাহ কোন ঢুকি দেবে আমি জানি না, আমি আমার চেষ্টা করলাম। কথা বলেছে বলেন বাবা বলেন। আপনি কি আমাকে ছেড়ে দিচ্ছেন, বের করে দিচ্ছেন? আমার কাজ শেষ, আপনি ওষুধ দিলে বুঝাই দিলে আচ্ছা, ভাই। সেই জন্য বলেন না, বলেন। সেটা হচ্ছে কি, আমার ওই বিয়ে হয়তো বা মেয়ে দেখতেছে হয়তো বা 15 থেকে সর্বোচ্চ 1 মাসে 15 দিনের মধ্যে বিয়ে হবে। আমি দাওয়াতে যাবো না বাবা। এখন এক্ষেত্রে আপনার পরামর্শ? আমি দাওয়াতে যাবো না, এটা হলো কথা। আপনি বিয়ে কদিন করে করবেন না, আপনি আমার কিছু কওয়া লাগবে না, পরামর্শ আমার দেওয়া লাগবে না, ওষুধে দিচ্ছে পরামর্শ। করবো? দেখেন না ওষুধ খাওয়াই দিই, তবে কি আসবো না আসবো সেটা সব বলে দিই। এর মধ্যে কোনো সমস্যা হলেও বুঝাই দিই। ও ভাই